আজকে সকালটা আমার খুব ভালো কেটেছে। আজকের দিনটা আমার ভালো যাবে। ঘুম থেকে উঠে একটু বেলা করে উঠেছি, যেহেতু ছুটি, একটু রাত জেগে ফেলেছিলাম। ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে গেছি চা বসাতে। দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, আর আমার ঘরের চারিদিক স্লাইডার দেওয়া, দেওয়াল, মানে চারিদিক আটকানো। আমার বাইরে কিছু হয়ে গেলে আমি অনেক সময় বুঝতে পারি না, কারণ পুরো বাড়িটা আমার ভেতরে সব কিছু আর সব স্লাইডার দিয়ে আটকানো। বারান্দায় থাকলে তবু দেখা যায় স্লাইডারের বাইরে, কিন্তু আওয়াজ ক্ষীণ আসে। রান্নাঘর থেকে মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। আমি তাড়াতাড়ি করে বারান্দায় এসে কাচের ভেতর দিয়ে দেখি আমার মা মনা মনা বলে ডাকছে। কারণ আমার বাড়িতে ডাকনাম মনা, বিশেষ করে আমার মা বাবা আমাকে ওই নামে ডাকে, পাড়া প্রতিবেশীও ডাকে। তা আমি দৌড়ে গেটের কাছে গেলাম। আমার মা হেঁটে, মানে টোটোয় করে এসেছে আমার বাড়িতে। আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো বন্ধুরা, আমার মা মানে একদম বিছানার সঙ্গে লেগে গেছিল। হাঁটাচলা করতে পারে, কিন্তু তবুও উনি অনেকটাই অসুস্থ। আজ 2-3 দিন মার সঙ্গে ফোনে কথা হয় না, ব্যস্ত ছিলাম এত। কালকে আমি 4টের সময় খেয়েছি বাজার থেকে এসে। আমি আজকে বিকেলে এমনিতেই মায়ের কাছে যেতাম, মা বাবার কাছে, কিন্তু আজকে সকালবেলা মা এসে হাজির। এসে আমাকে বকা দিচ্ছে, তোকে ফোন করছি ধরছিস না। বিশ্বাস করো বন্ধুরা, আমার ফোনে কোনো ফোন আসেনি। আমার মা নাকি কালকে থেকে আমাকে ফোন করছে। এর কোথায় করেছে, বয়স হয়ে গেছে, কোথায় করেছে। আমি মাকে ধরে এনে আমি বললাম আমি যেতাম আজকে। বলছে তুই যেতিস ততক্ষণে তো আমার তর্স হইছে না। তারপরে আমার হাতে 3000 টাকা দিয়ে বলল 2000 টাকা তোর আর 1000 টাকা তোর ছোট মেয়ের, তোদের পুজোর কিছু কিনে নিস। তা আমি 2000 টাকা নিলাম, মেয়েকে 1000 টাকা দিলাম। মেয়েকে বলছে তোর এতে হবে তো? মেয়ে বলছে হ্যাঁ, আমি 1000 টাকায় যা হবে তাই কিনবো। আর আমাকে আমার মা বলছে তোর যদি না হয় আমি আবার তোকে টাকা দেবো। আমি বললাম যা দিয়েছ অনেক। আমার বাবা এখনও পেনশন পায়, বেশ ভালো টাকায় পেনশন পায়, ভাই চাকরি করে, ওদের অভাব নেই। তা মাঝে 2-3 বছর একটু এই আমি কোনোদিন এত পেয়েছি না বাবা মার কাছ থেকে, আমার কোনো চাহিদা নেই। এখন যদি আমার মা বাবা না দেয়, আমার কোনো চাহিদা নেই, প্রচুর পেয়েছি। আমি হয়তো আমার মেয়েদের এত দিতে পারিনি, আমার মা বাবা আমাকে যা দিয়েছে। 3 ভাই বোনের মধ্যে সব থেকে বেশি পেয়েছি আমি। যাই হোক, মা চা খেলো, বাবু আছে তো বাড়িতে, বেশিক্ষণ থাকলো না। আমি আজকে আবার বিকেলে যাব মায়ের কাছে। মার শাড়ি নিয়ে, ব্লাউজ, 2টো ব্লাউজ, শাড়ি। মা একটা হাওয়াই চটি কেনার জন্য টাকা দিয়ে গেল, আর একটা কৌটা। আমি বললাম টাকা লাগবে, আমি কিনে বলছে না 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 না, এই টাকাটা আমি দেবো। 300 টাকা দিয়ে গেল এক জোড়া হাওয়াই চটি আর ওই কৌটো কেনার জন্য। যাই হোক, এইটুকু বলে শুরু করলাম। সবাইকে শারদীয় শুভেচ্ছা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। মা বাবা এরা হচ্ছে আমাদের কাছে ভগবানের সমান। মা বাবার সেবা না করে যতই আমি ভগবানকে সেবা দিই, সেই সেবা কাজে লাগে না। বিশেষ করে মেয়েদের সবার এই সুযোগটা কম আসে বাবা মাকে দেখার, কারণ তারা শ্বশুর বাড়ি চলে যায়। আর শ্বশুরবাড়ি গিয়েও যে মেয়েরা মা বাবার সেবা করার সুযোগ পায়, তারা অনেক ভাগ্যবান। আমি অবশ্য পেয়েছি মা বাবার সুযোগ করার, কারণ আমরা একই জায়গায় শ্বশুরবাড়ি বাপের বাড়ি, যা কিছু হোক দৌড়ে যেতে পারি। তবে আমার বিয়ের পরে আমি খুব কম রাত কাটিয়েছি বাবার বাড়ি, কাছেই তো চলে আসতাম যত রাতি হতো। যাই হোক, আজকে আমি আমার বাবা মার কথা বলতে আসিনি। কালকে মন্দিরার ভিডিওটা দেখলাম, ও ক্লারিফিকেশন দিল। খুব সম্ভবত ধবলি কিছু প্রশ্ন করেছিল, তার উত্তর দিল। এবার কমেন্ট বক্সে ছেয়ে গেছে তোমার মাকে আনো, তোমার মাকে আনো, তোমার মাকে আনো। সোমনাথ সবাইকে ক্ষমা করে দিল, তার মাকে কেন ক্ষমা করছে না? আবার অনেকে বলছে তোমার মাকে তুমিই আনছো না, সোমনাথের কথা তুমি শোনো নাকি? সেটার ক্লারিফিকেশন আমি দিয়ে দিয়েছি, যে এখন সোমনাথ যেটা বলে সেটাই হয়। আর একটা প্রশ্ন উঠেছে,
তোমার শ্বশুর কেন নেই আর শাশুড়ির কেন মুখ কালো? আশীর্বাদের সময় শ্বশুর শাশুড়ি থাকলো না, প্লাস যখন কেক কাটিং হলো তখন শ্বশুর অনুপস্থিত, শাশুড়ি এলেও তার মুখ কেন কালো? আজকে সোমনাথের বাবা খুব অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, শুধু একটা কারণে না, অনেকগুলো কারণ ওনার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে, কষ্ট পাচ্ছে খুব। নাতনির জন্মদিনে দিন উনি এমসে গেছিলেন ডাক্তার দেখাতে, দীর্ঘ তার আগে থেকে 3-4 দিন থেকে উনি খুব অসুস্থ, মেয়ের বাড়িতেও 2 দিন কাটিয়ে এসেছে। এই অবস্থায় সত্যি কথা বলতে যদি আমাদের বাড়িতে এই অবস্থা হতো, আমরা মেয়ের জন্মদিন করতে পারতাম না, করতেই দিত না আমার বর, কিংবা আমরা করতাম না, আমার ভাইও কখনোই করতো না। যে জন্মদিন বারবার আসবে, কিন্তু বাবা মা চলে গেলে আর আসবে না। এই যে বাবা মার যে নিজেদের জীবনে একটা যে জায়গা, সেটা সবার মধ্যে থাকে না। আর আমি ওদের ফ্যামিলির সঙ্গে যতটা মিশেছি, আমি দেখেছি যে ওর বাবা মা, সোমনাথের বাবা মা যেটা করে সেটা কিন্তু আন্তরিকতা, ভালোবেসে করে। আর এদের তরফ থেকে যেটা হয় সেটার মধ্যে আন্তরিকতা নেই, দেখানোটা বেশি, ভিডিওর জন্য বেশি। আজকে আমার ভিডিওটা দেখে সোমনাথ মন্দির আর কারোরই ভালো লাগবে না, আর লাগার কথাও না। আর আমার তাতে কোনো যায় আসে না। আজকে পাবলিক সোমনাথের বাবার প্রতি যে কথাগুলো বলছে, সেগুলো শুনে চুপ করে থাকতে পারলাম না। যে তিনি কেমন দাদু, নাতনিকে আশীর্বাদ করতে এলেন না। জয়ীর দাদু একটাই ছিল যে মারা গেছে, মারা গেছে তিনি জয়ীকে ভালোবাসতেন, নিঃসন্দেহে দাদু ভালো তো বাসবেই। কিন্তু সোমনাথের বাবা জয়ীকে যা ভালোবাসে না, যারা ওদের বাড়িতে ওতপ্রোতভাবে জড়িত তারা জানে। আমাকে কমেন্ট বক্সে, ইনবক্সে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বেশ কয়েকজন রানাঘাটের লোক যারা ওদের ভিডিওর রীতিমতো দেখে, ওদের আশেপাশে বাড়ি, তারা আমাকে বলেছে যে সোমনাথের বাবা প্রচণ্ড পরিমাণে অসুস্থ। আর ওই দিন ওর বাবা সারা দিন এমসে, ওই কেক কাটিংয়ের একটু আগে বাড়িতে এসেছেন, স্নান করে উনি হয়তো শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন অসুস্থতার জন্য। মা এসেছেন, মা কিন্তু ওই আনন্দে নিজেকে সামিল করতে পারছিল না। কারণ যার স্বামী এতগুলো অসুখ নিয়ে বিছানায় পড়ে কষ্ট পাচ্ছে, সারা দিন জার্নি করে দাঁড়িয়ে থেকে এমসে ডাক্তার দেখিয়ে উনি এসছেন, কিন্তু ওর বাবার ক্ষমতা ছিল না আসার। কি দরকার ছিল, কি উচিত ছিল? কেক কাটিংয়ের সময়টা, কেক কাটার পরে ওই কেক নিয়ে দাদুর সামনে নাতিকে নিয়ে যাওয়া, তাকে দিয়ে আশীর্বাদ করানো। সব সময় বাবাকে আসতে হবে কেন? বাবা অসুস্থ, বাবা বিছানায় শুয়ে আছে, তার কাছে কেন গেল না এরা? আমি বললাম না, এদের ততটুকু কৃত্রিমতা শুধু ভিডিওর জন্য। আজকে পানের থেকে চুন খসলে এরা এদের রাগটা দেখায়, কিন্তু ওদের ওপরে কে রাগ করুক কি অভিমান করুক, এদের তাতে যায় আসে না। আজকে সোমনাথ নিজের বাবাকে সম্মান দেয় না, নিজের বাবার পাশে দাঁড়ায় না ছেলে হিসাবে, কোনো কাজে নয়, কোনো কাজে ওই বাড়িতে ছেলে হিসাবে কোনো দায়িত্ব পালন করে না। আমরা দেখেছি ওদের বাড়িতে যা অনুষ্ঠান হয় সেই সব জায়গায় ওর উপস্থিতি সেখানে নেই। আজকে বলে না ও নাস্তিক, কোনো কিছু মানে না, আবার এদিকে মহাদেবের ভক্ত বলে নিজেকে জাহির করে। আজকে ও বিজনেস করছে, এটা কিন্তু একটা ভালো কথা, খুব খুশি হয়েছে। কিন্তু ওই যে সবাই যে ওই বয়স্ক লোকটাকে দোষী করছে যে তিনি নাতনিকে আশীর্বাদ করতে আসেননি, এটার জন্য ওনাকে নানান রকম কথা শোনাচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না।
কারণ আমি যেটা দেখেছি, জয়ী ওনার জীবন। এই মেয়েটাকে দিনের পর দিন ওই সময়ে যখন ওর খারাপ সময় ছিল তার দাদু ঠাম্মির কাছে রেখে এরা কিন্তু এদের মতো করে সময় কাটিয়েছে। সোমনাথ তার বউকে নিয়ে ব্যস্ত, মেয়ের দিকে তাকানোর টাইম নেই। মেয়েকে কে দেখতো? এরা দেখতো, এই সোমনাথের মা বাবা দেখতো। আজকে মন্দিরার মা জয়ীর জন্য কতটুকু করেছে আমি জানি না। দুদিন একদিন আসতো, তখন উনি নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। সত্যি কথাগুলো বড্ড গায়ে লাগবে লোকের, কিন্তু এই সোমনাথের বাবা মা জয়ীর জন্য যথেষ্ট করেছে। আজকে আমাদের নিপা খুব কষ্ট পাচ্ছে, নাতিকে ছুঁতে পারছে না, নাতনির জন্য কষ্ট হচ্ছে। অথচ ওই নাতনি মেয়ের বিয়ের পরে মেয়ের সংসারের কথা ভাবেনি, মেয়ের জীবনের কথা ভাবেনি। সে নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল ভালো কথা। মেয়েও মেনে নিয়েছিল, তখনও নাতনিকে দেখতে আসতো, তবে একটা কথা, এখন তো বয়স হয়েছে, এখন আর অন্য কোনো টান নেই, এখন সব টান নাতির, এটা স্বাভাবিক। আর টাকার থেকে সুদের দাম। আর ওর মাকে মেনে নিচ্ছে না। আরে তার মাকে সে মানছে না মানছে, তাতে আমাদের কি? আমাদের এত ভিউয়ার্সরা কেন এত পাগল হয়েছে? ওর মাকে মেনে নিক না নিক, ওর মা ভাড়া ঘরে আছে, তার কোনো প্রবলেম হলে দেখছে মন্দিরা ভবনেই তাকে আনছে না কেন? এটা নিয়ে তোমরা এত পাগল কেন হয়েছো? ওর মা কি তোমাদের একবারও বলছে যে আমি ওই বাড়ি যেতে চাই, আমার মেয়ে আমাকে নিচ্ছে না? থাক না, তার মায়ের যা ভুল আছে জীবনে, ওই বাড়িটা ওর হাতছাড়া হতো না। মন্দিরের বাবা ওর মাকে ডেকে এনেছিল ওই বাড়িটায় শেষ সম্বলটুকু ওনার হাতে তুলে দিতে, সেই সুযোগটা তিনি নেয়নি। তখন উনি তখন ওই কি বলে, ঝাঁপিয়ার কোলে ঝাঁপ দিয়ে পড়েছিল। এটা ওনার শাস্তি। আজকে বারবার বলছে না, আমাকে আমাদের মতো থাকতে দাও। তোমাদের মতো থাকতে দেবে, মাঝখানে তুমি মাঝে মাঝে খোঁচাও কেন? নিপাকে বলছি, খোঁচাও কেন? ভিডিওতে কি বলার দরকার ছিল? মেয়েকে ছুঁয়ে গেলাম, মেয়ে আমার দিকে তাকালো না, ওটা ঘটনাটা কেউ জানতো? তোমার কি বলার দরকার ছিল? সব কথা কি সোশ্যাল করা যায়? সব কথা বিক্রি করা যায়, তাই না? এরা ভিউজের জন্য মা মেয়ে সবাইকে বিক্রি করতে পারে। কারণ আমি হলে, আমার মেয়ে জামাই আমাকে মেনে নিচ্ছে না, আর আমি তার সঙ্গে দেখা হয়েছে, স্পর্শ করেছি, সেই কথা ইনিয়ে বিনিয়ে ভিডিওতে বলতে পারতাম না। এটা আমার লজ্জা। আমার মেয়ে জামাই আমাকে মেনে নিচ্ছে না, আমার জামাই আমাকে মেনে নিচ্ছে না। আর যে জামাই শাশুড়িকে একবার বলে দিয়েছে তার বাড়িতে মানবে না, সে শাশুড়ি বা এত শখ আসে কেন সেই মেয়ের বাড়িতে যাওয়া, নাতনিকে স্পর্শ করা? থাক না জেদ ধরে, মাও যেদিন দরকার হয় সেদিন ভিডিওতে তো দেখতে পাচ্ছে। স্পষ্ট কথা বললে কষ্ট লাগবে সবার, ওই জন্য বলতে চাই না, কিন্তু কিছু সময় বলতে হয়। আজকে হোয়াটসঅ্যাপে মেয়ে কি বলেছে সেটাও ভিডিওতে বলা লাগবে কেন? তোমার মেয়ে একান্ত হোয়াটসঅ্যাপে বলেছে, সে তো ভিডিও করে বলতে পারতো, সে তো লোককে জানাতে চায়নি, সেই জন্য ভিডিওতে বলিনি। কিংবা তোমার কমেন্ট বক্সে গিয়েও লেখেনি, কারণ সেটা মানুষকে জানাতে চাচ্ছে না। তোমার জানাতেই হবে, ভিউ দরকার, তাই না? মেয়েকে নিয়ে কথা বললে দুটো ভিউ হয়, তাহলে তোমাদের নিয়ে পাবলিক কথা বলবে, তাতে তোমার রাগ হচ্ছে কেন? আমরা তোমাকে নিয়ে ভিডিও করলে আমাদের ভিউ হবে, তুমি তোমার মেয়েকে নিয়ে 5টা কথা বললে তোমার ভিউ হবে, তাহলে তোমাদের নিয়ে কেন আমরা কথা বলবো না? আমাদের মতো থাকতে দাও। কেন? তুমি কি একা থাকছো? তুমি সব ঘটনা জানাচ্ছ না? জানাচ্ছ তো, তাহলে তোমাকে কেন বলবে না লোকে? এটা গেল নিপার কথা। এবার আসি, সোমনাথ তার বাবা মার জন্য কতটুকু করে? কিছুই করে না। আজকে মন্দিরা ইনকাম করছে, সোমনাথও ইনকাম করে, তার সংসারে তার খাওয়া খরচা হিসাবে সে টাকা দেয়, তারটুকু সে দেয়।
এখন তো বিজনেস করছে, আরও দেবে। আজকে সোমনাথের বাবা যজমানি করেন, পুজো করেন, তার কত গচ্ছিত টাকা। হ্যাঁ, মেয়ে জামাই আছে, যথেষ্ট মেয়ে জামাই দেখে, এবং সোমনাথের বাবা তার সম্পত্তির অর্ধেক অংশ এক ছেলে এক মেয়েকে দিয়েছে। ছেলেকেও জায়গা দিয়েছে, ওই জায়গাটাও সোমনাথের বাবারই, মেয়েকেও জায়গা দিয়েছে। আর ওই বাড়িটা মেয়েটাই করেছে, একটা ঘর ছিল, তারপরে যা করার মেয়ে করেছে, মেয়েরই ওটা। তাহলে একা মেয়ে দায়িত্ব করবে আর ছেলে কিছু পালন করবে না, এটা নয়। আজকে এমসে সোমনাথের মা সোমনাথের বাবাকে নিয়ে যাচ্ছে, দুজনেই বয়স্ক, সেখানে সোমনাথ যেতে পারছে না। আবার সোমনাথকে নিয়ে কে যাচ্ছে? মন্দিরা যাচ্ছে। মন্দিরাকে কে নিয়ে যাচ্ছে? সোমনাথ। বাহ, বউকে নিয়ে যাচ্ছ আর বাবা মাকে নিয়ে যেতে পারছো না। আজকে মন্দিরা ইনকাম করে লাখ লাখ টাকা, বলেছিল আমার বাবাকে আমি কোথায় নিয়ে যাব, যত টাকা খরচ হোক। সোমনাথ সেটা বলতে পারছে না, কারণ সোমনাথের সেই টাকার পাওয়ারটা নেই। আর মন্দিরা কেন করবে? মন্দিরা তো ছেলের বউ, সে তার বাবার জন্য করেছে, সোমনাথ তার বাবার জন্য করবে। আরে পয়সা তো দূরে থাক, ও নিজে একটু বাবার পাশে হসপিটালে যায় না, ওর মা নিয়ে যায়, ও নিজে অসুস্থ, তবুও তো একটা দিন তো যেতে পারে। জন্মদিনে হই হট্টগোল করছে, আর ওর বাবা সেদিন ডাক্তারি রিপোর্ট নিয়ে ভাবছে যে শেষ পর্যন্ত আমার কি হবে। আশ্চর্য হয়ে যায় এরকম সন্তান দেখে, যে সন্তান তার মা বাবার বিপদে তাদের পাশে দাঁড়ায় না, সে শাশুড়িকে মেনে নিয়ে তার বাড়িতে নেবে, এটা তোমরা রিকোয়েস্ট করছো? সোমনাথের একটা ভয়, ওর মার সঙ্গে যদি মন্দিরার বেশি মেলামেশা হয়, তাহলে মন্দিরা আবার সোমনাথের হাতের মুঠোর বাইরে চলে যাবে। কিন্তু সোমনাথ জানে না মন্দিরা তার হাতের মুঠোয় আঁকড়ে ধরে থাকতে চাইছে, সে আর অন্য কোনো কাজ করবে না, এমন কোনো কাজ করবে না যে তাদের সম্পর্কটা আবার নষ্ট হয়। কিন্তু সোমনাথ বিশ্বাস করে না শাশুড়িকে বিশ্বাস করে না। বিশ্বাসঘাতক কেনা করেছে সোমনাথের সঙ্গে, কেনা করেছে ওর কাকিমা, ছোট কাকিমা যা প্রশ্রয় দিয়েছিল, ওর থেকে বেশি প্রশ্রয় আর কেউ দেয়নি, আমি যতটুকু জানি। ছোট কাকিমার দিকে তাকিয়ে হাসলে মন্দিরা, এটা নিয়ে অশান্তি হতো। ছোট কাকিমার দিকে তাকিয়ে হাসলে অশান্তি হতো। সেও মিশে গেল। অথচ নিপা যতদিন বেঁচে থাকবে মেয়েকে দিয়ে পরকীয়া করাবে, এই টেন্ডেন্সি হচ্ছে সোমনাথের। মন্দিরা যদি পরকীয়া করে, কার বাপের সাধ্যই আছে তাকে ঠেকানো? কিন্তু ও আর করবে না, আমি ওকে যতটুকু দেখেছি, ও সংসার করবে এবং সোমনাথের সঙ্গেই করবে, ও মেয়েকে বড় করবে। তবে একটা কথা বলি মন্দিরা, অনেক কিছু তোদের আছে দেখানো শুধু ভিডিওর জন্য, সেটা আসলে কতটুকু ওকে যারা কাছ থেকে চেনে তারা জানে। বলে কি লাভ, এর বেশি কিছু বলবো না। তবে একটা কথা বলি, এই যে তুই তোর বাবা মরে যাওয়ার পরে যেগুলো করেছিস না, অনেকটাই নাটক। আজকে বলছিস বাবার কথা মনে পড়লে টপ টপ করে চোখ দিয়ে জল আসে। বাবার মাথায় হাত দিয়ে শেষ সময় দেখেছিলি? বারবার তোকে ছুতে চাইছিল, গেছিলি? যাসনি। সব লোক দিয়ে করেছিস। সব কিছু কি লোক দিয়ে হয়? সব কিছু হয় টাকা দিয়ে। টাকায় স্পর্শ করে কি সন্তানের ভালোবাসায় স্পর্শ হয়? হয় না। আজকে এগুলো করিস না, শুধু টাকা দিয়ে দায়িত্ব কর্তব্য হয় না, এগুলো বলিস না যে তোর বাবা জন্যে তোর কতটা লাগে। এগুলো বলিস না, লোকে সব বোঝে, অত ভাঙিয়ে বলা লাগে না। আজকে সন্তানরা বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য যতটা পালন করবে, তারাও তাদের সন্তানের কাছ থেকে ততটাই পাবে। আর ছেলে, বিশেষ করে ছেলের কাছে আমাদের ভারতবর্ষের নিয়মে যেটা বেশিরভাগ দেখি আমরা, ছেলের কাছে বাবা মা থাকে, মেয়েরা যতটুকু পারে দেখে। বাবা ঘরে অসুস্থ, যন্ত্রণায় কাতরাচ্ছে, আর ছেলে মেয়ের জন্মদিনে এনজয় করছে।
বাবা মা এরকম, আমাদের বাবা এরকম অবস্থায় থাকলে আমরা পারবো না। এগুলো হচ্ছে মানসিকতার ফারাক, এগুলো হচ্ছে মানসিকতার ফারাক। বাবা মাকে ব্যবহার করব, প্রয়োজনে কাজে লাগাবো, তাদের প্রয়োজনে আমি আসি না আসি তাই কি হয়েছে, একজন দেখলেই হলো। বোন তো দেখছে, বোনেরও অবস্থা ভালো নয়, বোনেরও অবস্থা ভালো নয়। বোনের প্রতিও ভাইয়ের দাদার যেটুকু দায়িত্ব কর্তব্য কোনোদিন সোমনাথ পালন করে না, কোনোদিন পালন করে না। আর মন্দিরা ছেলের বউ, সে যতটুকু করে করুক, তার কথা আমি বলবো না। সোমনাথই করে না তার বাবা মার জন্য, তার মন্দিরা যতটুকু করে যথেষ্ট। তবে যারা বলছো না জয়ীকে আশীর্বাদ করেনি ওর দাদু ওকে খুব ভালোবাসে। এমন একটা সময় এসেছিল যে ওর দাদু বলতো যে আমার নাতনিকে ওদের কাছ থেকে আমার কাছে নিয়ে আসবো, দরকার হলে আমি ওর দায়িত্ব নিয়ে লেখাপড়া করাবো। এতটা ভালোবাসে, এতটা মনের জোর তার। সেই মানুষটা এখন যন্ত্রণায় কুঁকড়ে গেছে, তার অনেকগুলো প্রবলেম ধরা পড়েছে। যাই হোক, এগুলো বলে লাভ নেই। যারা শুধু নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য শুধু নিজেদেরটাই দেখে, তাদের সঙ্গে তুলনা করে লাভ নেই। তবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যতটুকু জানি, যতটুকু শুনি, যতটুকু দেখি, সেটুকু তো বলবোই না। আর ওর ঠাকুমার মনে কেন হাসি নেই, তার একটাই কারণ, তার স্বামী অসুস্থ। সারাদিন ডাক্তারের কাছে ঘোরাফেরা করে স্বামী বিছানায় শুয়ে পড়েছে। তার মনে তো কষ্ট হতেই পারে। আজকে তার স্বামী এই অনুষ্ঠানে আসতে পারছিল না। জন্মদিনটা শুধু ঘরোয়া নিয়ম মেনে 5 রকম ভাজা দিয়ে পায়েস করে খাইয়ে দিয়ে এই আনন্দ অনুষ্ঠানটা পরে করা যেত, 2 দিন পরে শ্বশুরমশাই সুস্থ হলে। বাবাকে গিয়ে বলতো, বাবা তুমি সুস্থ হও, তারপরে সেলিব্রেশনটা করব, জন্মদিনটা এমনি পালন করে নিয়েছি, তুমি আগে ভালো হও। আমরা হলে এটাই করতাম। বিছানায় পড়ে বাবা অসুস্থ, কষ্ট পাচ্ছে, আর মেয়ের জন্মদিনে হুটোপাটা করে আনন্দ হচ্ছে, খাসির মাংস দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। কৃত্রিম ভালোবাসা, এর কোনো মূল্য নেই। কৃত্রিমতা যতটুকু করবে জীবনে, ততটুকু কৃত্রিমতা পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। এটাই হচ্ছে কথা। আমার এইটুকু কথা না বলে পারলাম না, কেন গায়ের মধ্যে কিটকিট করছে। কথাগুলো শুনছি, দেখছি, মায়ের ভিডিও, মেয়ের ভিডিও, এগুলো দেখছি, আর এগুলো কিটকিট করছে। দেখো, ওই ধবলি বলেছে না জন্মদিনে নাতনির পাশে ঠাম্মি নেই কেন, ওটা নিয়ে আমার কোনো কথা নেই। ক্যামেরার সময় যে যেখানে পারে সেখানে দাঁড়িয়ে যাবে, ওটা কোনো কথা না। আগে পাশে কেউ বসলো, দূরে কেউ বসলো, ওটা কোনো কথা না। অ্যাকচুয়ালি দূরত্বটা মনের থেকে। আমি ক্যামেরার সামনে জড়িয়ে ধরলাম, আর তার বিপদ হলে তার বিপদ মনে করে আমি আমার আনন্দ ভোগ করলাম, এটা ভালোবাসা নয়। শাশুড়িকে গলা জড়িয়ে ধরে পাশে বসে কেক কাটলে সেটা ভালোবাসা দেখায়। আর তাদের বিপদের দিনে, তাদের সারাদিন তারা বাইরে, আমরা এদিকে সারাদিন হইহট্টগোল আনন্দ করে ফটোশ্যুট করে সব কিছু জন্মদিন পালন করছি। তাদের ওই সময় আমরা তাদের পাশে নেই। অথচ তাদেরই কাজে লাগে এদের বেশি। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো। দেখা জিনিস তো বলবোই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।